দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া, উত্তেজনার নতুন মাত্রা। এরপর জানিয়ে দেব আপাতত ভারতী হাসিনার আশ্রয়স্থল, বলেছেন জয়। এদিকে ইসমাইল হানিয়া খুন, হত্যায় নামাশাকে এই অমিত নাকেশ। এরপর জানিয়ে দেব বাংলাদেশ হাইকমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিল ভারত। আরও জানিয়ে দিব বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করল পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া, উত্তেজনার নতুন মাত্রা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কাছে বিতর্কিত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে চীন। চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড জানায় হুয়াংয়ান দ্বীপ নামে পরিচিত স্কারবোর শোলে বিমান ও সমুদ্র যুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে। এই মহড়া একই দিনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ার জবাবে চালানো হয়েছে। চীন দাবি করেছে তাদের মহড়া সৈন্যদের পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা সক্ষমতা পরীক্ষা করার উদ্দেশ্যে ছিল। চীনের দাবি তারা দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং ফিলিপাইনের সামরিক প্রধানরা যৌথ বিবৃতিতে বলেন তারা আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ মহড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে। চীন ও ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা বেড়েছে, কারণ চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা জুড়ে দাবি করছে, যদিও একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছে। আপাতত ভারতী হাসিনার আশ্রয়স্থল, বলেছেন জয়। আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার। বস্তুত মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেয়া বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা। আপাতত হাসিনার ব্রিটেন যাওয়ারও সম্ভাবনা নেই, কারণ সে দেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেন সফরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। এর মধ্যে হাসিনা পুত্র সাক্ষাৎকারে বলেন, 3 বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, তৃতীয়বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। তিনি আরো বলেন, আমি আর আমার মা বাদে পরিবারের সবাই অনেকদিন ধরে বিদেশে আছেন। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। ইসমাইল হানিয়া খুন, হত্যায় নামাশা কে এই অমিত নাকেশ। গত 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানে স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ইরানের রেভলিউশনারি গার্ড এবং হামাস উভয়েই এই হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিল। হামাসের বিবৃতিতে বলা হয়, জায়নিস্টরা হানিয়ার বাসায় ঢুকে এই হামলা চালিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতে হামলায় রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করা হয়েছে, যা 2 মাস আগে তেহরানের একটি গেস্ট হাউসে মোসাদ দ্বারা স্থাপন করা হয়েছিল। ইরানের রেভলিউশনারি গার্ডের কর্মকর্তারা জানান 2020 সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেককে হত্যা করতেও একই ধরনের রিমোট কন্ট্রোল মেশিনগান ব্যবহার করা হয়েছিল। হানিয়াকে হত্যা করতে মোসাদ এবার রিমোট কন্ট্রোল বোমার আশ্রয় নেয়। হানিয়া হত্যার পর বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়। তুর্কি সংবাদ মাধ্যমে দাবি করা হয় এই হত্যাকাণ্ডে অমিত নাকেশ নামে এক ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি গুপ্তচর জড়িত ছিলেন। বিভিন্ন তুর্কি মিডিয়া এই ব্যক্তিকে মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ হাইকমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিল ভারত।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনসুলেট থেকে অপ্রয়োজনীয় তথা জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে। বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশন চালু আছে বলেও সূত্রগুলো জানিয়েছে। এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম। বুধবার ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহে রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশে তার দূতাবাস এবং কনসুলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করল পাকিস্তান। বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান বুধবার বলেছে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা এবং ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। বাংলাদেশের এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না ভারত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। খবর ডয়চে ভেলের। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডিডব্লিউকে জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব। তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রীরাধার মতে, ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের